আজকের এপিসোডটা শুরু করবার আগে একটু ছোট্ট ভূমিকা না বললে যেন ঠিক গল্পের মাধুর্যটা আসে না। সেই জন্যেই বলা যে উম, আদ্যোপান্ত একটা রাজনৈতিক পরিবারে জন্ম এবং সেখানে বেড়ে ওঠার ফলবশত যেখানে কিনা স্বাধীনতা আন্দোলনকারী, খাদ্য আন্দোলনকারী, এই এই সমস্ত মানুষদের মধ্যে থেকে বেড়ে ওঠা, শিক্ষক শিক্ষিকা, স্কুলের প্রতিষ্ঠাতা, এই সমস্তর মধ্যে থেকে বেড়ে উঠতে উঠতে এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয়, যেখানে কিনা কংগ্রেস আমলে কংগ্রেসের তাবড় বড় বড় নেতা এবং পরবর্তীতে দীর্ঘ সিপিএম আমলে তাদের খুব বড় বড় আন্দোলনকারী নেতা, এনারা যে পরিবারটিতে প্রায় চেয়ারে কখনো মাদুরে বসে আলোচনা করতে দেখেছে যে ছেলেটি, এবং তার মধ্যে দিয়ে যে বেড়ে উঠেছে যে পরিবারটি, রাজনীতি এবং রাজনীতির আলোচনা ছাড়া সে থাকতে পারা যায় না। এবং তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যানালিসিস। কখন কোন নতুন রাজনীতিবিদ রাজনীতির ময়দানে উঠে আসলো, আবার কখন কোন রাজনীতিবিদ একটি ভুল চালের ফলবশত খাবি খাচ্ছে, আবার সেই খাবি খাওয়া রাজনীতিবিদ বা দল তারা সেই সংকটকে কিভাবে কিভাবে ড্রিবলিং করতে করতে কিভাবে সেই পরিস্থিতিকে কন্ট্রোল করে আবার স্বাভাবিক অবস্থায় আসছে, বা প্রায় হারিয়ে যাওয়া, ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছিল, প্রায় অর্থহীন হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া অবস্থা থেকে একেবারে ইউটার্ন খেয়ে একটি রাজ্য বা কেন্দ্রের ক্ষমতায় চলে আসা, এইগুলো দেখা এবং তার অ্যানালিসিস করা এবং তার সেই ব্যক্তির ক্যারেক্টার অ্যানালিসিস, এটা একটা বেশ উপভোগ্য বিষয় সেই পরিবারের। সেই পরিবার থেকে উঠে আসা এবং বিলং করার সূত্রে এই হালে কিছুদিন আগে একজন মানুষকে নিয়ে হঠাৎ আমাদের পরিবারগত দিক থেকে বন্ধু বান্ধবের মধ্যে বেশ একটা আলোচনা শুরু হলো। সেটা 2020-21 দিকটায়, মানে এর আগের টার্মটাতে। তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। দেখে এই আলোচনা হলো যে ইয়েস, এই একটি ছেলে কিন্তু উঠে আসছে যে এই প্রায় মানে রোল মডেল নেই এরকম রাজনীতির সমাজে, যে একটি রোল মডেল হতে পারে ইয়াং সমাজের কাছে, যুব সমাজের কাছে একটা সত্যিকারের রোল মডেল হতে পারে, এবং যার মধ্যে একটা প্রতিবাদী সত্তা আছে, যে শিক্ষিত, যার অর্থের প্রাচুর্য তার পরিবারে যথেষ্টই থাকা সত্ত্বেও সে রাজনীতিটাতে আসছে, এবং কথাগুলো যেগুলো বলছে না, এই কথাগুলোই তো বলতে চাইছে শিক্ষিত সমাজ, হিন্দু মুসলমান নিরপেক্ষভাবে শিক্ষিত সমাজ এই কথাগুলোই তো বলতে চাইছে। সে সেই কথাগুলো বলছে। প্রথম দিকে যেরকম হয় রাজনীতির ময়দানে, প্রথম দিকে একটা আশা, তারপরে আস্তে 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 ম্যাচিওর হওয়া। নওশাদ সিদ্দিকী সেটা ছিল, এবং তিনি যে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করা, তার দাদার প্রথমে ভূমিকা আব্বাস সিদ্দিকী মহাশয়ের, এবং পরবর্তীতে এই যে একটি জোট করা সিপিএম এর সঙ্গে, তাতে কংগ্রেসও ছিল, সেই জোটের মানে যে যাকে বলা হয় কেমিস্ট্রি, সেটা কতটা স্থায়ী হলো হলো না, কিন্তু ইনি যেটা করে দেখালেন, ইনি কিন্তু একটি বিধায়কের সিট আদায় করেই ছাড়লেন, এবং সেটা একটা ভীষণ জটিল জায়গা থেকে। রাজনীতির এই মুহূর্তের রাজনীতির মানে কথা যদি ভাবা হয়, সেটা একটা মারাত্মক কঠিন জায়গা থেকে, সেটা হচ্ছে ভাঙড়ের মতো জায়গা থেকে তিনি জিতে বিধায়ক হলেন ওই জোটটির একমাত্র প্রার্থী হিসেবে, যেটা একটা খুব বড় কৃতিত্ব। স্বাভাবিকভাবেই শাসকের একটা নজরে তিনি পড়লেন।
আজকের পুরো এপিসোডটা শুরু করলাম নওশাদ সিদ্দিকীকে দিয়ে, যাতে ব্যক্তিগতভাবে রাজনীতির এই মুহূর্ত পর্যন্ত বলা যায়, তারপর এটা তো আর বলা যায় না, সেই একই রাজনীতিবিদ কি করবেন। এই মুহূর্ত পর্যন্ত যদি কাটাছেঁড়া করে দেখা যায় পুরো বিষয়টাকে, তাহলে রাজনীতিবিদ হিসেবে বা একদম উঠে আসা রাজনীতিবিদ হিসেবে নওশাদ সিদ্দিকী বলতে দ্বিধা নেই, আমার অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন রাজনীতিবিদ। আমি কোনো রাজনীতি মতের কথা বলছি না, কিন্তু পছন্দের, তার যে চাল চলন, হাব ভাব, তার রাজনীতি করবার কৌশল, সোজা কথা সোজাভাবে বলবার মতো মঞ্চে দাঁড়িয়ে কোন জায়গাটাকে অ্যাড্রেস করলে জনতার মনটাকে পাওয়া যায়, সব মিলে একটা ক্রাউড পুলার হয়ে ওঠা, সেদিক থেকে বেশ আমার রেসপেক্টের এবং বেশ কি বলবো পছন্দের এই মুহূর্তের রাজনীতিবিদদের মধ্যে। কিন্তু তৎপরবর্তীতে এই নওশাদ সিদ্দিকী এবং এই মুহূর্তের রাজনীতির প্রেক্ষাপটে এই এপিসোডটাতে কেন এতটা কথা বললাম সেটা এবার বলবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। বলতে ভুলেই গেছিলাম, আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম, তুলকালাম এরকমও বলা যায়। রহস্যের ঘন ঘটা সেখানে আবার আচমকাই এই মাস দুয়েক আগে থেকে, ডিসেম্বরের শুরু থেকে বা একটু নভেম্বরের শেষাশেষি এরকম জায়গা থেকে যেটি হলো, সেই ঘটনাটি বলা যায়, সেই ঘটনাটির নাম হচ্ছে, একটি ব্যক্তির নাম দিয়ে বলি, ঘটনাটি হচ্ছে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ স্থাপন, বাবরি মসজিদ নামক একটি মসজিদের স্থাপন করার চেষ্টা, উদ্যোগ, এবং হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগরের বা বেলডাঙ্গার এলাকার। এখন বেলডাঙ্গা বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে থাকছে, সেটা অবশ্যই ভালো কোনো কারণে না, সেটা আপনারা সবাই জানেন। নানান কারণে সেখানে মানুষজন উত্তেজিত হচ্ছে এবং ওই যাকে বলে নিজের ক্ষতি নিজে করার মতো করে নিজেদের এলাকার দোকানপাট এটা সেটা নানান কিছু নষ্ট হচ্ছে। কাদের ক্ষতি হচ্ছে সেটা তাদের ভাবতে হবে। তেমনি পাশাপাশি এটাও ঠিক যে প্রতিবাদের তো অনেক রাস্তা থাকে, সেই রাস্তাগুলোর জায়গাগুলোর জন্য কন্ট্রোল দরকার হয়। এই কন্ট্রোলের জায়গাটা থেকে আমি আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের ভাবার জন্য। এই নওশাদ সিদ্দিকী এবং এই হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের স্থাপন করা, তারপরে তৎপরবর্তীতে তার দল গঠন, জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি, আলোচনার মঞ্চেই প্রার্থী ঘোষণা করে দেওয়া, একই নামে 7 জন হুমায়ুন কবির নাকি ভোটে দাঁড়াবে, এরকম চমকের পর চমক, মানে হুমায়ুন কবির মানেই যেন হচ্ছে একটা চমক, এরকম একটা ব্যাপার। হিন্দি সিনেমার মতো একটার পর একটা সিন, বা দক্ষিণী সিনেমা খুব ফাস্ট যেগুলো সেরকম চলছে, এরকম একটা মানুষ দেখলো। এই সময়কালটার মধ্যে খেয়াল করে দেখুন, নওশাদ সিদ্দিকী কিন্তু প্রায় চুপচাপ ছিলেন, ব্যাপারটা দেখছিলেন, এবং তৎপরবর্তীতে এই হুমায়ুন কবির পর লাগাম ছাড়া একটার পর একটা ঘোষণা করতে থাকলেন। এটাও তিনি বললেন যে বিজেপির যদি ক্ষমতায় আসে আমি প্রয়োজনে সমর্থন করব, কিন্তু বেশ কিছু প্রশ্ন এইবার সেখানটাতে এসে যাচ্ছে। কেন না, নওশাদ সিদ্দিকী এবং মানে আইএসএফ এবং হুমায়ুন কবিরের জেইউপি, যতই তারা সেকুলার বলুন না কেন, সংখ্যালঘু মানুষের একটা যে সমর্থন তার পিছনে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই, সংখ্যালঘু মানুষরাই হচ্ছে এই দুটো দলের মূল জনভিত্তি। এরপর আসছে আরেকটি বড় নাম, যিনি এই যে বৃহৎ মুম্বাই এই মুহূর্তে ইলেকশনটা হয়ে গেল এবং তার আগে বিহার ইলেকশন হয়ে গেল, তাতে তিনি একটি বড়, যাকে বলা যায় যে রেখাপাত করেছেন, আসাউদ্দিন ওয়াইসি মহাশয়, AIMIM
দলের আসাদুদ্দিন ওয়াইসি মহাশয়, বা যেটা এখনকার দিনে সংক্ষেপে যেটাকে মিম বলা হয়। বিহারে একটি বেশ ভালো ভূমিকা, এই যে বিহারে এনডিএ সরকার গঠন করা বা প্রায় একটা দুর্দান্ত জয় পাওয়া, এবং উত্তর এবং পূর্ব বিহারের বেশ কিছু সংখ্যালঘু এলাকাতে বিজেপির জয়, এবং সংখ্যালঘুদের বেশ কিছু আসনে মিমের ভালো রকম ভোট পাওয়া এবং জয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মহারাষ্ট্রের যে মিউনিসিপ্যালিটি ইলেকশন গেল হয়ে, তাতে 105টিরও বেশি আসন এই এআইএমআইএম দখল করা, মহারাষ্ট্রের মতো জায়গাতে সেটা দখল করা একটা বড় ঘটনা। এই আসাদুদ্দিন ওয়াইসি শুধু যে এনার এই দুটো কৃতিত্ব তাই নয়, এবং তার নামে এই বদনামও আছে, বিপক্ষরা অনেকে দেন। সেটা কি? তিনি হচ্ছেন বিজেপির ভোট কাটুয়া। ছাড়াও আসাদুদ্দিন ওয়াইসির কান পাতলে, খবরের কাগজ ওল্টালে, টিভি ওল্টালে, তার দেশের প্রতি একটি সদর্থক ভূমিকা কিন্তু জনমানসে বেশ জনপ্রিয় হয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। অনেকটা নওশাদ সিদ্দিকীর মতো। নওশাদ সিদ্দিকী যেমন একদম বেশ কিছু সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করেন, যেমন নওশাদ সিদ্দিকী বলেন, মুসলিমদের উন্নতির কথা বলেন, সংখ্যালঘুদের পিছিয়ে থাকার কথা বলেন, কেন এই প্রশ্নগুলো তোলেন, বিধায়কের কত টাকা মাইনে সেটা ওপেন স্টেজে বলে দেন, দিয়ে বলেন এত টাকা কি হবে রে ভাই। তেমনি নওশাদ সিদ্দিকী যেমন এটা বলেন যে শিক্ষাটার আগে দরকার, বিজ্ঞানকে শিখতে হবে, টেকনোলজিকে শিখতে হবে, মুসলিমদের এগিয়ে আসতে হবে, কম্পিটিটিভ এক্সামে মুসলিমদের ভালো র্যাঙ্ক করতে হবে, মুসলিমরা শুধুমাত্র রাজনৈতিক দলের মিছিলে হই 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 করবে, যখন যেখানে দরকার হবে রাজনৈতিক নেতার ফোন যাবে আরামকে দাঁড়ায় বসে, তারা কারা আসবে? তারা মুসলিমরা আসবে। গন্ডগোল পাকানোর দরকার হলে কাকে দরকার পড়বে? মুসলিমদের ডেকে আনতে হবে। বোম মারতে হলে কাকে মারতে হবে? সরি, কোট আনকোট, ইউটিউব আবার সেটাকে সেন্সর করতে পারে, সেই কারণে বললাম, যেটা রেফারেন্স হিসেবে বলছি, ওই মুসলিমরা। মানে যে কোনো ধরনের জিনিসে, যে কোনো ধরনের কার্য উদ্ধার করতে গেলে কাকে কাকে দরকার? যে পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে যে ছেলেগুলি লেখাপড়া জানে না, কিছু মনে করবেন না, বাস্তব এটা, লেখাপড়া জানে না, বাইক নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, কাজের জন্য দিশাহারা হচ্ছে, এই যে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়, তাকে ভাই 500টি 1000টি টাকা দিয়ে দাও, আমার কাজটি সে উদ্ধার করে দিয়ে চলে আসবে। কারণ তারা একটা গুণ আছে, তারা একরোখা, তারা একরোখা। এখন এইটা করে এই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এই কথাটা দারুণ একটা শব্দবন্ধ তিনি দিয়েছিলেন, তেজপাতা, কাজে মুসলিমদের এই তেজপাতার মতো ব্যবহার করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল এর আগে। সেখানে দাঁড়িয়ে যদি এই হুমায়ুন কবিরও সেই একই কথা বলেন, ভুল কিছু না। তেজপাতার মতো মুসলিমদের ব্যবহার করেছো, কাজী নওশাদ সিদ্দিকী একটা দল করেছে, আমিও একটা দল করেছি বাবরি মসজিদকে সামনে রেখে। হুমায়ুন কবিরকে ভাবতে হবে যে হুমায়ুন কবিরের জন্য যত না মানুষ তার পাশে গেছে, তার থেকে বেশি গেছে কিন্তু বাবরি মসজিদের কারণে। হুমায়ুন কবিরের ক্যারিশমা, সেই কারণে কিন্তু মানুষ হুমায়ুন কবিরের পিছনে সংখ্যালঘুরা যায়। হুমায়ুন কবির একটি ইস্যুকে তুলে দিয়েছেন, যে ইস্যুটা মুসলিমদের মধ্যে একদম ভিতরে গিয়ে একটা জায়গায় নাড়াচাড়া তৈরি করেছে, থিতিয়ে পড়া জলটাকে একটু ঢেউ তুলেছে, সেটির নাম হচ্ছে ওই বেলডাঙ্গার বাবরি মসজিদ। এখানে এই দুটি ক্ষেত্রেই দেখা যাবে যে মুসলিম ভোটের মানে একত্রীকরণের ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন কিন্তু সেই নওশাদ সিদ্দিকীর আইএসএফ। এখানে এই মুহূর্তে পরবর্তীতে এই হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ, সেই একত্রীকরণটা, ব্যাটনটা যেন নওশাদ সিদ্দিকীর হাত থেকে কেড়ে নিয়ে হুমায়ুন কবিরের দিকে চলে যাচ্ছিল।
কিন্তু পরবর্তীকালে যে যার মতো নিজেদের অবস্থানটাকে বুঝতে শুরু করেন, যদিও ব্যাপারটা খুবই কাঁচা জায়গায় আছে এখনো পর্যন্ত বলে মনে হয়। এরপর হুমায়ুন কবিরের একটা বিষয় কি, প্রত্যেকটি ব্যাপারে লাগাম ছাড়া বক্তব্য, প্রত্যেকটি বিষয়ে কি বলবো, বলা এবং পিছিয়ে আসা, একদম স্টেজ থেকে দল ঘোষণার সময় থেকে তিনি প্রার্থী ঘোষণা করলেন, আবার পিছিয়ে আসলেন, সেই প্রার্থী উইথড্র হল। তিনি তার যে সিকিউরিটি সেটা কোথাকার সেটা নিয়ে বিতর্ক ছিল। তার বাবরি মসজিদের শিলান্যাসে কারা কারা, মানে আমি যদিও অতটা বিষয়টা জানি না যে ওনাদেরকে কি বলেন, মানে যারা গিয়ে ওই শিলান্যাসের সময় এই ধরনের কোনো মানে ধর্মের পাঠ টাট কিছু করেন বা কিছু, তাদের নিয়ে বিতর্ক। এরপর একদম রিসেন্ট কি দেখতে পেলাম, আগের থেকে উনি ঘোষণা করে দিলেন ব্রিগেডে 10 লাখ লোক করবেন, এখন গিয়ে শোনা যাচ্ছে সেটা ওই বেলডাঙ্গার ওই মাঠেই হবে। এই যে এগোনো আর পিছনো, এতে করে জনমন ধাক্কা খায়। গেল পয়েন্ট 1। 2 নম্বর পয়েন্ট, ওরা ঘুড়ি সবাই ওড়াতে পারে, একটা খুব সাধারণ কথা শুনুন। তাহলে নওশাদ সিদ্দিকী যে ঘুড়িটা ওড়ালো, সেই ঘুড়ির লাটাই ধরে থাকা খুব সহজ, কিন্তু এটা কিন্তু নওশাদ সিদ্দিকী বলতে পারে। আবার আজকে হুমায়ুন কবিরকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক। আচ্ছা, বিধায়ক পদে না হয় আপনি পদত্যাগ করলেন না, কিন্তু দল আপনাকে বহিষ্কার করেছে কি না? তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে কি আপনি পুরোপুরি একদম যাকে বলে প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করে দেখিয়েছেন, এই দেখুন আমি পদত্যাগ করে ছেড়ে দিলাম? না, সেটা করেননি। এবং হুমায়ুন কবিরের মানে নিজের ছেলের সম্পর্কেও এটা জানা যাচ্ছে, ওপেন ব্যাপার, পাবলিক ডোমেনে গেলেই দেখা যাবে যে তার ছেলেও কিন্তু পঞ্চায়েত সমিতির পদে তৃণমূল কংগ্রেসের হয়েই রয়েছেন। যদিও তার এগেনস্টে একটা বিক্ষোভ টিক্ষোভ দেখানো, তৎপরবর্তীতে থানায় তুলে নিয়ে যাওয়া, সেখানে হুমায়ুন কবিরের যাতায়াত, এই ব্যাপারগুলো কিন্তু মানুষ বোঝে। এই এতটা জিনিস এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ, এখন আর কিছু ঢাকা কিছু নেই, এখন সব ওপেন। তেমনি এই হুমায়ুন কবির এই ফুরফুরা শরীফে গেলেন, তার আগে যে মুসলিমদের একটি বড় হলো, অনুষ্ঠান হলো, যেটির নামটি আমি এই মুহূর্তে মনে রাখতে পারছি না, যেটা হুগলির পূর্ণিয়াতে হলো, সেখানে সেখানে হুমায়ুন কবির গেলেন, সেখানে গোব্যাক স্লোগান খেয়ে আবার চলে আসলেন। পরবর্তীতে এই ফুরফুরা শরীফে নাকি তিনি ওখানকার যে পীরজাদা ভাইরা আছেন, যাদের ভাইজান বলা হয়, তাদের সাথে দেখা করতে গেলেন, কিন্তু উনি আবার বাইরে এসে জানালেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যাওয়াতে নওশাদ সিদ্দিকী ওনার সাথে দেখা করেননি। পরবর্তীতে নওশাদ সিদ্দিকী তার অবস্থান পরিষ্কার করলেন যে ওনাকে চিঠি দিতে হবে, অফিসিয়াল আলোচনা অফিসিয়ালি হবে জোটের ব্যাপারে। এর আগে নওশাদ সিদ্দিকী, যিনি দলের একজন বরিষ্ঠ কর্মকর্তা রাজ্য কমিটির, তার সাথে আমার আলাপচারিতায় জানতে পেরেছিলাম বেশ কয়েক মাস আগে, আজকে সেটা জানাচ্ছি যে এই সিপিআইএম এর সঙ্গে কিন্তু জোটের প্রক্রিয়া বা তাদের যা চিঠি দেওয়া, সেটা তারা এর আগেও দিয়েছিলেন মোহাম্মদ সেলিমদের কাছে, এবং এটা একটা অফিসিয়াল প্রসেস। নওশাদ সিদ্দিকী তার অবস্থান পরিষ্কার করলেন। হুমায়ুন কবির বেরিয়ে এসে কি বললেন যে ক% ভোট পায় যে তাকে চিঠি দিতে হবে। তাহলে জোটটা হওয়ার আগেই যদি এই ধরনের কথাবার্তা চলতে থাকে, সেটা অতীতে দেখা গেছে অনেক জোট সর্বভারতীয় ক্ষেত্রেও, ভিপি সিং, চন্দ্রশেখর, দেবগৌড়ার আমলেও, এমনকি জ্যোতি বসুর যখন প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেই সময়েও অনেকবার অনেক জোট ছোট্ট একটা পদক্ষেপ, কারোর বাড়িতে গিয়ে কারোর একটা বৈঠক, কারোর বাড়িতে গিয়ে ধরা যাক সোনিয়া গান্ধীর সঙ্গে অমুক নেতা গিয়ে নৈশভোজ করলেন বা ডিনার করলেন, তো আরেক দল গেল রেগে, সে দিল্লি প্লেন ধরে চলে গেল তামিলনাড়ু। এরকম হয়ে অনেকবার অনেক জোট কিন্তু ভেস্তে গেছে, এটা রাজনৈতিক ইতিহাস।
এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম এর এগেনস্টে লড়াই করতেন এবং জোটের চেষ্টা করতেন কংগ্রেসের সঙ্গে, একাধিকবার সেই আলোচনা ভেস্তে যেত এবং কেউ প্রার্থী দিতে পারত না। সবশেষে বলি, এই যে জোটের প্রক্রিয়া, রহস্য ভালো, রাজনীতিতে গোপনীয়তা রাখতে হবে, তার ফলবশত একটি রহস্য বা সাসপেন্স তৈরি হয় জনসমাজে, সেটা ভালো। কিন্তু অতিরিক্ত রহস্যকে জিইয়ে রাখা সেটা কিন্তু ঠিক নয়। তার কারণ ঠিক এই করেই কিন্তু বহু জোট হওয়ার আগেই শেষ হয়ে গেছে, যেটা নওশাদ সিদ্দিকী কিন্তু বলেছেন যে যা জোট টোট যা করবার ভাই দ্রুত করে ফেলতে হবে, যাতে বুথ লেভেলটাকে গোছানো যায়, ওসব দেরি টেরি আর করা যাবে না। একদম ঠিক কথা বলেছেন উনি, কারণ উনি আশা করি ওই ইতিহাসগুলো উনি ভালো করে জানেন। এখন হুমায়ুন কবিরকেও সেটা মাথায় রাখতে হবে যে মুসলিম ভোটের ঐক্য যদি ওনার মানে লক্ষ্য হয় বা ওনাদের লক্ষ্য হয়, অ্যাকচুয়ালি কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা আসল কথা বলতে চাইছি, যে এই যে জোট একটা হতে পারে, এই সংখ্যালঘুদের মধ্যে এই যে বার্তাটা চলে গেছে, এখন এনাদের কারোর পক্ষেই আর জোট না করে আর কোনো উপায়ই নেই। কেন উপায় নেই সেটা আমার মতো করে আমি বলছি। সেটা হচ্ছে এই যে জোটটা হবে, এটা একটা মানুষের আশা। কারদের আশা? মুসলিমদের আশা। কেন আশা? না আমাদের মুসলিম একটি প্রার্থী আমাদের বুথে আমরা ভোট দেব, এই আশা। আমাদের মুসলিমদের সমস্যা অ্যাড্রেস করছে এই ছেলেটা। তাহলে এই যে জায়গাটা, এই সেন্টিমেন্টটাতে যদি জোটটা না হয় কারোর কারণে, আইদার অর, কারোর একটা কারণে এনাদের দুজনের, তাহলেই কিন্তু অন্য একজন এই মানুষগুলোর কাছে আর গ্রহণযোগ্য থাকবেন না। তখন এই মানুষগুলোই বলবে যে দেখলি ওই কারণে কিন্তু, ওর কারণে কিন্তু জোটটা হলো না। এমনিতে এই যে এত কথা বললাম, এই রহস্য এবং আগু পিছুর সমস্যা কিন্তু নওশাদ সিদ্দিকীরও ছিল। তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র। সেই প্রসঙ্গ যদি বেশি নাই বাড়াই, এবং আরো আজকের দিনে কিন্তু সবটা যেমন ওপেন, তাহলে কেউ কারোর সাথে গিয়ে একটা মিটিং করা এবং বেরিয়ে আসা, সেটাও কিন্তু জনমানুষে প্রভাব ফেলে। একাধিকবার তিনি বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি গিয়ে দেখা করতেই পারেন, আলোচনা করতেই পারেন, কিন্তু সেই আলোচনাটা যে মানুষটা খেতে লাঙল দিচ্ছে আর মুদিখানার দোকানে সন্ধেবেলা তার সামনের বেঞ্চিতে যখন আরো দু চারজন লোক বসে এইভাবে দুলে দুলে ভাবছে, তাদের কাছে কিন্তু আলোচনার বিষয়টা আপনাদের মতো নয়, এটা আপনারাও নিশ্চয়ই জানেন। সেইখানে কিন্তু অন্য রকম আলোচনা হয়, যেটা আপনাদের পক্ষে খুব সুখকর নয়। মানে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বলছি। এখন এই জায়গাগুলো দুজনের ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি বলে মনে হয়। এবং পড়ে থাকলো আসাউদ্দিন ওয়াইসির মিম, যেটা 2019 সালে শুনেছিলাম, যে এই ধরে নিন বসিরহাট, দেগঙ্গা, বেড়াচাপা, এই সমস্ত যে এলাকাগুলো আছে, সেখানে তৃণমূল কংগ্রেসের এক তৎকালীন সময়, নাম করছি না, এক নেতা, বা ধরে নিন এটা বলে দিলাম সূত্রের খবর, যে 80% মানুষ মুসলিমদের মধ্যে তখন মিম হয়ে বসে আছে, তিনি আমাকে বলেছিলেন। এবং সেই এলাকা ঘুরেও দেখতে পেয়েছিলাম, এবং আরো দেখেছিলাম 2021, 2024-এ ওখানে আইএসএফ এর কি পরিমাণ জনপ্রিয়তা তৈরি হয়েছে, একটা ভিত্তি তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে। কাজেই রহস্য ভালো, জনগণের মন নিয়ে খেলা করাটা ঠিক না। আর জোট নিয়ে আগুপিছু করা, আর ওই রান্নাঘরে খিচুড়ি রান্নার মতো শুধু হাতাই নেড়ে যাওয়া, খাবার আর পাতে আসলো না, এটা হলে কিন্তু আখেরে সবার ক্ষতি। তেমনি হুমায়ুন কবিরকেও অবস্থান পরিষ্কার করতে হবে যে হ্যাঁ, ইয়েস, আমি এই ওদিকে মানে সাসপেন্ডেড বিধায়ক বলবো, ওদিকে নিজের সন্তান হচ্ছে তৃণমূলেরই একটি পদ অধিকার করে থাকবেন, আবার এদিকে তিনি জেইউপি করবেন, আবার এদিকে তিনি কখনো
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে মহান নেত্রী বলবেন, আবার কখনো তাকে ছড়ে বেছড়ে গালাগাল দেবেন। এই ব্যাপারগুলো কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে। আর যখন এই এসআইআর পর্ব চলছে এবং এই এসআইআর পর্বের পরে মানে ভোট সমীকরণ কি দাঁড়াবে সেইটা করতে সবাই ব্যস্ত, এবং সেখানে এই নওশাদ সিদ্দিকী যখন একটা সদর্থক ভূমিকা সংখ্যালঘুদের প্রতি দেখাচ্ছেন, তখন এই হুমায়ুন কবিরেরও আরো সংযতভাবে এই জোট প্রক্রিয়াকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তবে মুসলিম একটা ঐক্য তৈরি হতে পারে এবং সেটা শাসকের যথেষ্ট চিন্তার কারণ হবে। আর যদি তিনি এই কনফিউশনটাই তৈরি করতে থাকেন, তাহলে মানুষ যা ভেবে নেওয়ার, আপনারা এতক্ষণ ধরে যা ভাবছেন, দুটোই মত আছে। কেউ বলছে উনি বিজেপির লোক, কেউ বলছে উনি তৃণমূলের তৈরি করা একটা গুটি। সেই স্ট্যাম্প নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এবং জোটে আসন সংখ্যা একটা বড় ব্যাপার। বহু জোট এইভাবে ভেঙে গেছে অতীতে, কেন্দ্রেও ভেঙেছে অতীতে কংগ্রেসের সঙ্গে বিভিন্ন রকম ক্ষেত্রে। আসন সংখ্যার গো ধরে বসে থাকাটাও একটা ব্যাপার। কিন্তু সূত্রের খবর, প্রথমত গতকালকের দীর্ঘ তাদের আলোচনায় নাকি এইটা প্রথমত ঠিক হয়েছে যে আগে প্ল্যাটফর্ম তৈরি হোক, আসন সংখ্যা পরে হবে। তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আসছে অবশ্যই। সিপিএম কি করবে, কংগ্রেস কি করবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে, সিপিএম কি আদৌ বাবরি মসজিদ নামক ছাপটি তাদের গায়ে লাগাতে চাইবে? কারণ জোটে থাকলে তো লাগবেই ভাই গায়ে, সেটা কি লাগাতে চাইবে, নাকি একটি বন্ধুত্বপূর্ণ সমঝোতা তৈরি হবে? এই সব কিছুর দিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন, আপনাদের মতামত জানাবেন, মত জানাবেন, বিপক্ষ মত জানাবেন, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আগামী এপিসোডে অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। আরো ছোট ছোট কিছু খবরের পরিকল্পনা করছি যেগুলো মানুষের দেখলে ভালো লাগবে। সেই সমস্ত দিকে আপনাদের নজর থাকুক। দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।